শ্রমিক নেতা খুনের ঘটনায় মামলা হয়নি এখনো। কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাকাণ্ডে অভিযুক্ত কর্মচারী সহ 4 জনের বিরুদ্ধে মামলা। সবাই মিলে খুন করেছে, সবাই মিলে খুন করেছে আমার পিছনে। ভাই কথা এটা ডিপার্টমেন্ট ইফতারের অনুষ্ঠানে কিভাবে খুন হয়। ঈদে যাত্রী চাপ সামলাতে চট্টগ্রাম রেলওয়ে ওয়ার্কশপে চলছে শতাধিক কোচের সংস্কার। পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে চলবে 8টি স্পেশাল ট্রেন। শরীয়তপুরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন যেন মরণ ফাঁদ। ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। 5 বছরেও শেষ হয়নি নতুন ভবন নির্মাণ। এবং আশঙ্কাজনক হারে নেমে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর। সংকট মোকাবেলায় ধান চাষ সীমিত করে রবি শস্য উৎপাদনের তাগিদ কৃষি বিভাগের। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। খুলনায় শ্রমিক নেতা মাসুম বিল্লাহ হত্যার ঘটনায় 2 জন আটক করা হলেও এখনো মামলা হয়নি। পুলিশের প্রাথমিক ধারণা পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড। বিস্তারিত জানাবেন রামিম চৌধুরী। খুলনায় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে হত্যার পুরো চিত্র। বুধবার রাত 9টার দিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে শ্রমিক ইউনিয়ন নেতা মাসুম বিল্লাহকে। হত্যার সময় অস্ত্রসহ আটক করা হয় সন্ত্রাসী অশোক ঘোষ এবং পরবর্তীতে অভিযান চালিয়ে জাভেদ নামে আরও একজনকে আটক করে পুলিশ। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা তাদের। এই কিলিং মিশনে আমরা যেটা জানতে পেরেছি যে 8 জন ছিল, 7 থেকে 8 জন। এর বাইরেও থাকতে পারে, সেটা আমাদের তদন্তে বের হবে। তবে প্রাইমারিভাবে আমরা জানতে পেরেছি 7-8 জন ছিল। আজকে তার পোস্টমর্টম চলছে, পোস্টমর্টম শেষে মামলা হবে। দুপুর 2টার দিকে ময়নাতদন্ত শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এ ধরনের ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছে নগরবাসী। গুলি ও কুপিয়ে হত্যা এবং জখমের মতো ঘটনা ঘটছে সবসময়। কেন এরকম হচ্ছে? প্রতিটি ডেইলি এক একটা খুন, খুলনা এক একটা মারার, এক একটা ঘটনা। এটা তো আইন শৃঙ্খলার প্রতি এটা একটা অবনতি আর কি আমরা মনে করছি। গত 1 মাসে খুলনায় প্রায় 4টি হত্যাকাণ্ড ও একাধিক জখমের ঘটনা ঘটেছে। এই সন্ত্রাস যে অবস্থা, খুলনার মানুষ আজকে আতঙ্কের মধ্যে আছে। রাস্তায় 3টা 4টা 5টা সারা রাত মানুষ রাস্তায় ঘুরতে পারছে। এখন কেউ রাস্তায় দিনের বেলাও রাস্তায় হাঁটার কোনো কায়দা নেই। সন্ত্রাসী বাহিনীগুলোকে প্রতিহত করতে না পারলে এমন হত্যাকাণ্ড থামানো সম্ভব নয় বলে মনে করছেন অনেকেই। এখন খুলনা। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে তার স্বামী বিশ্ববিদ্যালয় থানায় একই বিভাগের 2 শিক্ষক সহ 4 জনের নামে অভিযোগ দিয়েছেন। এদিকে শিক্ষক হত্যার বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। কুষ্টিয়া থেকে মেজবা উদ্দিন পলাশের তথ্য ও আব্দুল আলিমের ছবিতে প্রতিবেদন। বুধবার বিকেলে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের নিজ কক্ষে খুন হন বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। ঘটনার পর অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান নিজের গলায় ছুরি চালিয়ে আহত হন। পরে তাদের 2 জনকে উদ্ধার করে কুষ্টিয়ার 250 শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। সবাই মিলে খুন করেছে, সবাই মিলে খুন করেছে আমার পিছনে। প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের জন্য শুধু কর্মচারী ফজলুর রহমানকে অভিযুক্ত করা হলেও নিহত রুনার স্বামীর দায়ের করা অভিযোগপত্রে উঠে এসেছে আরও 3 জনের নাম। তারা হলেন একই বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস এবং সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান। এদিকে শিক্ষকের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রাগের বশবর্তী হয়ে, ক্রোধের বশবর্তী হয়ে একটা নির্মম নৃশংস হত্যাকাণ্ড, মানে এইরকম কি একটা মানুষের সাথে করতে পারে, এটা আমাদের কোনো ছিল না। তবে অভিযুক্ত সহকারী অধ্যাপক হাবিবুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। নৃশংসভাবে হত্যাকাণ্ড করেছে সে, এটা ভিডিওতে আমরা দেখেছি। ওই সময় আমরা উপস্থিত ছিলাম না, ইফতার পার্টি ছিল গতকালকে আমাদের বিভাগে। তদন্ত করে প্রকাশ্যে বিচার আমাদের দরকার এবং একইভাবে যাতে নিরাপত্তাহীনতা এই ক্যাম্পাসে আর না থাকে, প্রত্যেকটা বিভাগে এই নিরাপত্তাহীনতা থেকে আমরা এই চাই।
পুলিশ জানিয়েছে এ ঘটনায় একটি অভিযোগপত্র পেয়েছেন তারা। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে সিআইডি ও পিবিআই সহ একাধিক তদন্ত দল কাজ শুরু করেছে। পুলিশের ডিবি, আমাদের সিআইডি, পিবিআই এবং আমাদের থানা পুলিশ, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কাজ করতেছি। আমরা ঘটনাস্থল থেকে আমরা যে যে আলামতগুলো সেখানে ছিল, আমরা সিআইডি ক্রাইম সিনের সহায়তায় সেগুলো আমরা সেখান থেকে উদ্ধার করেছি। এই ঘটনার সাথে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা সেগুলো আমরা ইনভেস্টিগেশন করতেছি। এদিকে বৃহস্পতিবার দুপুর 2টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পৌর কবরস্থানে আসমা সাদিয়া রুনার দাফন সম্পন্ন করা হয়। এখন কুষ্টিয়া। ঈদে যাত্রী পরিবহনে পুরো দমে প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ ও পরিবহন মালিকরা। চট্টগ্রামের রেল ওয়ার্কশপে মেরামত ও রং করে নতুন রূপে সাজাচ্ছে শতাধিক পুরনো কোচ। নিয়মিত ট্রেনের পাশাপাশি চলবে 8টি স্পেশাল ট্রেনও। শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন বাস মালিকরাও। আরো জানাবেন কাজী মাহফুজ। ট্রেনের বগিতে আগুনের ফুলকি আর লোহার ঠোকাঠুকি থামার জো নেই চট্টগ্রামের পাহাড়তলি ওয়ার্কশপে। 1.5 মাস ধরে দম ফেলার সময় নেই শ্রমিক ও প্রকৌশলীদের। জরাজীর্ণ ধুলোবালি মাখা এক একটি কোচ এখানে এসে প্রাণ ফিরে পাচ্ছে। কেউ ঠিক করছেন ট্রেনের ব্রেক, কেউ বসাচ্ছেন জানালার কাচ, কেউ আবার রং হাতে লাল সবুজের উজ্জ্বলতা ফুটিয়ে তুলছেন। কোচগুলোকে চলার উপযোগী করার আগে চলে কয়েক দফা পরীক্ষা। কোথাও কোনো অসঙ্গতি মানেই হাজারো জীবনের ঝুঁকি। ঈদ উপলক্ষে 10 মার্চের আগেই ত্রুটি সারিয়ে প্রস্তুত করতে হবে শতাধিক বগি। প্রশাসনের নির্দেশনা মোতাবেক 105টি কোচ আমাদেরকে ঈদের আউটটার্ন নির্ধারণ করা হয়েছে। অধিকাংশ গাড়ি আউটটার্ন হয়ে গেছে, এই জন্য বাকি গাড়ি আমরা আউটটার্ন কাজ করে করতেছে। ঈদ উপলক্ষে অতিরিক্ত 105টি কোচ মেরামত করা হচ্ছে। ইতোমধ্যে 60টি কোচ ফিটনেস নিয়ে বের হয়েছে। বাকি 45টি আগামী 10 দিনের মধ্যে প্রস্তুত হবে। অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে এবার 15টি কোচ যুক্ত হচ্ছে। ঈদ উপলক্ষে যোগ হবে 8টি স্পেশাল ট্রেনও। এবার ঈদে 2 থেকে 3 লাখ যাত্রী ট্রেনে চট্টগ্রাম ছেড়ে যাবেন। আমাদের প্রতি বছরই ঈদের সময় ঈদ উল ফিতরকে কেন্দ্র করে একটা আমাদের প্রোগ্রাম থাকে এবং এই প্রোগ্রামটা ঈদের আগের 2 মাস ব্যাপী। 2 মাসে আমরা এই যতগুলো ডিভিশনে যে চাহিদা থাকে সেই চাহিদা বিবেচনায় আমরা যতটা বেশি পারি আর কি কোচগুলোকে দেওয়ার চেষ্টা করি। চট্টগ্রাম থেকে 63টি রুটে চলাচল করে বাস, যার মধ্যে সবচেয়ে বেশি যাত্রীর চলাচল ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম কক্সবাজার রুটে। ঈদে অন্তত 1 লাখ যাত্রী সড়ক পথে চট্টগ্রাম ছাড়ে। যাত্রীর চাপ সামলাতে পুরনো গাড়ি মেরামত, রং করা সহ যাবতীয় প্রস্তুতি নিচ্ছে বাস মালিকরাও। যেগুলো আছে অলরেডি শহরে তো অনেকগুলি কোম্পানি, 6টার মতো কোম্পানি অ্যাপ্লাই করে, তাদেরকে আমরা অনুরোধ করছি গাড়িগুলিকে মেরামত করে যাতে অনগোয়িং রাখে। সড়ক পথে বাড়তি ভাড়া আদায়, যানজট ও দুর্ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি চান সাধারণ মানুষ। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। সাভারে জমি দখলের সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রধান অভিযুক্ত সহ 2 জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বেলা 11টার দিকে আশুলিয়ার দুর্গাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় সম্প্রতি বাড়ি বানানোর সময় এক নারীর কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করে স্থানীয় রুবেল মণ্ডল ও তার সহযোগীরা চাঁদা দিতে অস্বীকার করলে নির্মাণ কাজে বাধা দেয় তারা। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রধান অভিযুক্ত রুবেল মণ্ডল সহ তার এক সহযোগীকে আটক করে পুলিশের সোপর্দ করেন সংসদ সদস্য সালাউদ্দিন বাবু। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। চাঁদাবাজ, সন্ত্রাস, তাদেরকে আমরা এটা করতে দিব না। আওয়ামী লীগের 17 বছর শেষ। জনগণ ভোট দিয়েছে বিএনপিকে, জনগণ ভোট দিয়েছে ডাক্তার সালাউদ্দিনকে এই এলাকায়। অতএব যারা চাঁদাবাজি করছে তাদের কোনো ঠাঁই এলাকায় হবে না। শরীয়তপুরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন এখন যেন এক মরণ ফাঁদ। ঝুঁকিপূর্ণ ভবনেই চলে শিক্ষা কার্যক্রম। 5 বছরেও শেষ হয়নি নতুন ভবনের নির্মাণ কাজ। আরো জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। খুঁটি থেকে খসে পড়েছে পলেস্তরা, বেরিয়ে এসেছে রড, দেয়াল জুড়ে ফাটল, কোথাও দেবে গেছে মেঝে। আতঙ্কে লাইব্রেরি ছাড়তে বাধ্য হয়েছেন শিক্ষকরা। এমনই ভয়াবহ চিত্র আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের। 1987 সালে প্রতিষ্ঠিত আধা পাকা টিনশেড ভবনটি এখন প্রায় কঙ্কালসার। 4 কক্ষের এই ভবন দীর্ঘদিন সংস্কার না হওয়ায় হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। টিনের চালে মরিচা, বৃষ্টি এলেই ভেসে যায় শ্রেণীকক্ষ। কোনো উপায় না পেয়ে এই অবস্থাতেই অনেকটা বাধ্য হয়ে চালাতে হচ্ছে বিদ্যালয়ের কার্যক্রম।
আমরা যখন বাসা থেকে স্কুলে আসি তখন আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে কখন আমাদের ক্লাসটি ভেঙে পড়ে যায়। বর্ষার দিন আসলে বৃষ্টির পানি পড়ে, আমাদের বই খাতাও ভিজে যায়, আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না। এটা কি স্বাভাবিক একটা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো নিদর্শন হইতে পারে? এমন পরিস্থিতিতে 2022 সালে 1,31,00,000 টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে 5 বছরও শেষ হয়নি নির্মাণ কাজ। ফলে আধুনিক ও নারীবান্ধব পরিবেশে পাঠদানের স্বপ্ন এখনও অধুরাই রয়ে গেছে। শিক্ষকরা যে রুমে থাকতাম সেই রুমটা ফাটল ধরছে এবং এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ। জরাজীর্ণ একটি ভবন রয়েছে, তাতে ক্লাস করা খুবই দুরূহ ব্যাপার। অনেক ছাত্রী চলে গেছে, আবার ভর্তিও অনেক কম হয়েছে। নির্মাণ কাজে বিলম্বের জন্য ঠিকাদারের অবহেলাকেই দায়ী করছে মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। দ্রুত কাজ শেষ ও পুরনো ভবন সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। ঠিকাদার কাজে বিলম্ব ঘটাইছে এবং পরবর্তীতে আমরা পাইল কাস্টিং করে পাইলের কাজটা সম্পন্ন করছি। আপনার গুণগত মানসম্পন্ন ম্যাটেরিয়ালস যত সময় উপস্থিত করতে পারে না এবং কিছু মালামাল সে সাইডে ঢুকাইছিল খারাপ। ঝুঁকিপূর্ণ পরিবেশের প্রভাব পড়েছে শিক্ষার্থী ভর্তিতেও। গত 1 বছরে বিদ্যালয়টিতে শিক্ষার্থী কমেছে 70 জন। বর্তমানে শিক্ষার্থী কমে দাঁড়িয়েছে 250 জনে। নিরাপদ অবকাঠামো না পেলে ভবিষ্যতে আরও শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা করছেন অভিভাবকরা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। সুনামগঞ্জে সিএনজির ভেতরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় সোহেল, এরশাদ ও মাসুম ভুক্তভোগী তরুণীকে সিলেটে পৌঁছে দেওয়ার কথা বলে বিশম্ভরপুর এলাকায় নিয়ে গিয়ে সিএনজির ভেতরে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় তরুণী বাদী হয়ে মামলা করলে 24 ঘন্টার অভিযানে 3 জনকে গ্রেফতার করে পুলিশ এবং একটি সিএনজি জব্দ করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চমটি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় 1 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত 1 জন। ভোর আনুমানিক 4:30টার দিকে এই ঘটনায় ঘটে। স্থানীয়রা জানায় পঞ্চমটি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় নাইম, মামুন, সেলিম ও শাকিল সহ অজ্ঞাতনামা আরও 12 থেকে 15 জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং মোহাম্মদ লিটন নামে 2 জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসক রিয়াজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং আহত লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঈদকে সামনে রেখে চট্টগ্রামে আজ থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী পোশাক মেলা। নগরীর 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে এই মেলাতে অংশ নিয়েছে শতাধিক উদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। সারা দেশ থেকে তরুণ উদ্যোক্তা ও নারীরা প্রদর্শনীতে নিজ নিজ পণ্য নিয়ে হাজির হয়েছেন। পাওয়া যাচ্ছে পাঞ্জাবি, 3 পিস, শাড়ি, কসমেটিক্স ও গৃহস্থালী পণ্য। আকর্ষণীয় মূল্য আর বাহারি ডিজাইনের পণ্য কিনতে স্টলগুলোতে ভিড় করছেন শত শত ক্রেতা। আয়োজকরা জানান, বাংলাদেশে পোশাকের বাজার সবচেয়ে বড় লেনদেন হয় ঈদকে ঘিরে। সেক্ষেত্রে শপিং মলগুলো ব্যবসা করলে উদ্যোক্তারা পিছিয়ে যায়। সেই ঘাটতি পূরণ করতেই এই প্রদর্শনীর আয়োজন। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ভয়াবহভাবে নিচে নেমে যাচ্ছে। এতে বিশুদ্ধ পানি সহ ফসল উৎপাদনে চরম অনিশ্চয়তার শঙ্কা দেখা দিয়েছে। সোহান মাহমুদের পাঠানো তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়ায় চরম সংকটে পড়েছেন কৃষকরা। দিন দিন সেচের জন্য কমছে পানির প্রাপ্যতা। এতে ব্যাহত হচ্ছে বোরো ধান সহ বিভিন্ন ফসলের আবাদ। কৃষি, সেচ, শিল্প কারখানা ও অর্থনৈতিক কার্যক্রমে পানির চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতি সামনে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বাড়ছে। কৃষকরা বলছেন, আগে অল্পতে পানি পাওয়া গেলেও এখন গভীরে নলকূপ বসিয়েও পর্যাপ্ত পানি মিলছে না। এতে কয়েক গুণ বেড়েছে সেচ ব্যয়। যখন ধান পাকতে যায় ওর সময় পানি পায় না, কারণে ধান মরে যায়। এই কারণে লাগে এখন সবাই বাগানের উপরে ঝুঁকিপূর্ণটা বেশি। পানির খুব সমস্যা, বললেন যদি আম বাগান করছে, ই করছে, ও করছে, ধান না হলে খেতে পাওয়া যাবে না। 5 মণ বিঘা 4 মণ বিঘা ধান হয়, পাঠে কাটে না, সমস্যা মেলা সমস্যা হয়। পানি ঠিক মতন পাচ্ছি না, এই জন্য ধানের আবাদ বন্ধ করে দিয়েছি। হয়তো অল্প স্বল্প করছি। অন্য ফসল, গম, ভুট্টা
বা মুসরি, পানি ছাড়া যেসব ফসলগুলা অল্প পানিতে যেগুলা হয় সেগুলা করি। টিউবওয়েলে পানি না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। পানি সংগ্রহ করতে দূরবর্তী গভীর নলকূপে যেতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে ধানের পরিবর্তে রবিশস্য আবাদে কৃষকদের উৎসাহিত করছে কৃষি বিভাগ। ভূগর্ভস্থ পানির স্তর আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে পানি সাশ্রয়ী যে সমস্ত ফসলগুলো আছে সেই ফসলগুলো চাষ করতে বলছি। খাওয়ার পানিরও সমস্যা, ঠিক মতো খাওয়ার পানিও পাওয়া যাচ্ছে না। দিনে আপনার 3 থেকে 4 বার পানি তুলে, তো 4 ঘন্টায় পানি থাকে। টিউবওয়েলে পানি ওঠে না, একটা ডিপ সেটাও পানি ওঠে না, ডিপের লেয়ার নিচে নেমে গেছে। পানির কমিটি আছে, সে কমিটিরা ওই বিল নির্ধারণ করে ওই টাকা তুলে আর ওইভাবেই আর কি সেচ প্রকল্পের যে কাঠ ভরে ওই ট্যাঙ্কিতে পানি উত্তোলন করে। বিএমডিএ বলছে সংকট নিরসনে নদী ও খাল খনন প্রকল্প সহ নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। ভূগর্ভস্থ পানির স্তর যেন নিচে নেমে না যায়, আর যেন নিচে না নামে, এই জন্য আমরা কি করতেছি, নদীর পানি, এই মহানন্দা পুনর্ভবা নদীর পানি আমরা উত্তোলনপূর্বক খাল খনন করে সেখানে পানি স্টোর করে সেখান থেকে সোলার পাম্পের মাধ্যমে আমরা কৃষকদের মাঠে আমরা পানি সেচ দিচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় প্রতি বছর বৃষ্টির মাধ্যমে ভূগর্ভে পানি জমা হয় প্রায় 900 মিলিমিটার, কিন্তু ফসল চাষে পানি প্রয়োজন হয় 1300 মিলিমিটার। এখন চাঁপাইনবাবগঞ্জ। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।